ক্রিস্টাল ফ্রস্টেড একটা লুক। টোটাল 6টা পার্কিং সেন্সার। আগের মতো বেল্ট সিস্টেম নাই। ব্রেক বুস্টার বা ব্রেক মডিউলের একটা সমস্যা আমাদের দেশে আমরা ফেস করি। এমপিভির উপরে আমার মতে কিছু নাই। লেগ রেস্ট আছে, মানে অন্যরকম। যদি ছোট বাচ্চা থাকে ওরা ইজিলি কিছুক্ষণ পিছন থেকে জ্বালাবে, আবার এখান থেকে সামনে এসে জ্বালাবে। 360 ক্যামেরাটা চালু হয়ে যাবে এবং সামনের দুইটা সিটেও সিট হিটিং অপশনটা আছে। 5 ফিট 10, আমি 5 ফিট 7, তুমি 5 ফিট 3-4। তো আমাদের ড্রাইভারটা একটু স্পিডে চালাইতেছে। মাইক্রো ড্রাইভার এরকমই হয়। আমরা আল্লাহর রহমতে বাটি ছাড়াই যাইতে পারতেছি। 100% প্যাসেঞ্জার কার। এই যে খেয়াল করেন, এই এতক্ষণ যে যতটুকু ভাঙায় চালাইলাম, এই তোমাদের কি কোনো সমস্যা হয়েছে পিছনে? সিট খুবই কমফোর্টেবল, স্টিয়ারিং রেসপন্স, ব্রেকিং, অ্যাক্সেলারেশন এই টাইপের গাড়ির জন্য পারফেক্ট। কেনার পরে আপনার ইউজ কেস অনুযায়ী গাড়িটা ফিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে টয়োটা ভক্সি SZ প্যাকেজ হাইব্রিড 2023 মডেল। কালারটা হচ্ছে ম্যাসিভ গ্রে, খুবই সুন্দর একটা কালার। এই শেপটা বা এই জেনারেশনটাই লেটেস্ট। 2022 সাল থেকে এটা শুরু হয়েছে। এই গাড়িগুলোতে 360 ক্যামেরা, সেকেন্ড রোতে লেগ রেস্ট, সাইড স্টেপ, এগুলো কিছু অপশনাল ফিচার থাকে যেগুলা প্যাকেজ SZ এ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এই গাড়িটাতে সবগুলো ফিচার আছে। আজকে আমাদেরকে এই গাড়িটা দিয়েছে কার মোটরস বিডি, তাদেরকে ধন্যবাদ। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। এই গাড়িগুলার ইয়ার মডেল, অকশন গ্রেড, মাইলেজ, প্যাকেজ, অপশান এগুলোর উপর ডিপেন্ড করে প্রাইসটা 52 লাখ থেকে 56 লাখ টাকা পর্যন্ত হইতে পারে। আর এই গাড়িটার এক্স্যাক্ট প্রাইসিং পাইতে আপনারা কার মোটরস বিডির সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব, যেটার অ্যাভারেজ হবে এই গাড়িটার SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়িটা দেখেন। প্রথমেই বলি 2022 সাল থেকে কিন্তু আর স্কোয়ার পাওয়া যায় না। স্কোয়ার আমাদের দেশে একটা পপুলার অপশন ছিল। তো এই মুহূর্তে ভক্সি গাড়িটাই হচ্ছে এই টাইপের এমপিভিতে হাইয়েস্ট প্যাকেজ। সামনের উইন্ডশিল্ডের উপরে একটা রিডার ক্যামেরা আছে, এটার মাধ্যমে সে এই গাড়িতে টয়োটা সেফটি সেন্সের সবগুলো ফিচার কন্ট্রোল করে। আর এখানে একটা ডিভিআর বা ড্যাশ ক্যাম আছে, এটা গাড়ির সাথে আসছে। ফ্রন্ট উইন্ডশিল্ডে গ্রিনিশ একটা টিন্ট আছে, ইউভি প্রোটেকশন আছে গাড়িটাতে। সামনের উপরের এই পোর্শনটুকু হচ্ছে ডিআরএল, নিচের এই জায়গাটা হচ্ছে ইন্ডিকেটর লাইটের। এখান থেকে নিয়ে পুরোটা জুড়ে একটা ক্রোম আছে, যেহেতু এটা হাইয়েস্ট প্যাকেজ ক্রোম দিতেই হবে। হেডলাইটটা খেয়াল করেন, এটা হচ্ছে এলইডি হেডলাইট। এখানে 3টা বাল্ব দেখতে পাচ্ছেন, এই 2টা হচ্ছে লো বিম আর এটা হচ্ছে হাই বিম। নিচে এখানে হচ্ছে ফগ লাইটটা। নর্মালি ফগ লাইটের আলাদা একটা হাউজিং বা কেসিং আমরা পাই, কিন্তু এটা একদম এই বড় গ্রিলের সাথে মিশে আছে এবং একটা ক্রিস্টাল ফ্রস্টেড একটা লুক। পার্কিং সেন্সার আছে 1টা, 2টা, ওই পাশে আরও 2টা, টোটাল 4টা। 360 ক্যামেরা, সামনের ক্যামেরাটা এখানে। টয়োটার এমব্লেম ব্লু, যেহেতু এটা হাইব্রিড। সাইড থেকে আগে গরুগুলা দেখেন। এই টাইপের গাড়িগুলার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম, কারণ গাড়িগুলো তো আসলে জাপানে চলার জন্য বানাইছে। যদি ফুললি লোডেড অবস্থায় চালান তখন বাটি লাগায় নিতে পারেন। সামনের বাম্পারের এখানে একটা পার্কিং সেন্সার আছে। তাহলে সামনে বলছিলাম 4টা, আর এই পাশে যেহেতু একটা আছে, ওই পাশে একটা আছে, টোটাল 6টা। এর কারণ হচ্ছে এই গাড়িটা অটো পার্কিং সাপোর্ট করে। পার্কিং স্পেস নির্দিষ্ট করে দিলে ও নিজে নিজে স্টিয়ারিং ম্যানেজ করে পার্কিং করবে। প্যারালাল পার্কিংয়ের সুবিধা হয়। আমার এই পার্কিংটা কিভাবে হয় এটার একটা প্রিয়াসের ভিডিও আছে অনেক আগের, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। অ্যালয়টা হচ্ছে 17 ইঞ্চ, টায়ার সাইজটা হচ্ছে 205, 55 আর 17। সামনে ডিস্ক ব্রেক আছে, পিছনেও ডিস্ক ব্রেক। ব্রেকিংটা ভালো হওয়ার কথা। 360 ক্যামেরার সাইডের ক্যামেরাটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে উইঙ্কার মিরর। এই যে খেয়াল করেন, এই যে পোর্শনটুকু একটা উইন্ডো, এইটা, এগুলো সব গ্রিনিশ টিন্ট আছে। পিছনের এই উইন্ডোটা প্রাইভেসি, গাড়ির সাথে এটাও প্রাইভেসি। তো এই কারণে ভিতরে যে পরিমাণ লাইট ঢুকে খুবই খোলামেলা লাগে এবং ভালো লাগে। উপরে একটা রেইন শেড আছে। এই গাড়িটাতে অটো সাইড স্টেপ আছে, খেয়াল করেন। আমি ডোরটা যদি খুলি, গাড়িতে উঠতে নামতে ইজি হবে। আমি অনেকজনকেই দেখছি যারা একটু বয়স্ক, তারা কিন্তু এই টাইপের গাড়িতে তাদের উঠতে নামতে ইজি হয়। তো এর সাইড স্টেপটা মোটামুটি কাজের না, এটা ভাঙবে না। না ঠিক আছে, এটা শো না। অনেক সময় অনেকে গাড়িতে ডেকোরেশন এর সবগুলো থেকে বিভিন্ন সাইড স্টেপ লাগায়, ওগুলো কিন্তু আবার এত রাগেড না, এটা গাড়ির সাথে আসছে।
এটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ, এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 52 লিটার। পিছন থেকে গাড়িটা দেখেন, সুন্দর বক্স একটা ডিজাইন, ভক্সি বক্স শেপড। উপরে একটা স্পয়লার আছে, এখানে একটা ব্রেক লাইট আছে, আর পিছনে যে উইন্ডোটা এটাও প্রাইভেসি এবং অলমোস্ট ভার্টিক্যাল। লাইটটা খেয়াল করেন, এই পোর্শনটুকু একটা ডায়মন্ড একটা শেপ আছে, যেটা সামনে ফগ লাইটে ছিল। ইন্ডিকেটর লাইটটা নর্মাল লাইট, ব্রেক লাইটটা নর্মাল লাইট, এটা হচ্ছে রিভার্স গিয়ারের লাইট। এই মাঝখানের যে স্ট্রিপটা এটা এলইডি, যথারীতি হাইব্রিড, তাই ব্লু কালারের এমব্লেম। 360 ক্যামেরার পিছনের ক্যামেরাটা এখানে। নিচে দুই পাশে দুইটা রিফ্লেক্টর আছে, বাম্পারের এই পাশে একটা সেন্সার, এখানে একটা দুইটা, ওই পাশে দুইটা, আর একদম ওই পাশে একটা, টোটাল 6টা পার্কিং সেন্সার। ট্রাঙ্ক স্পেসটা দেখাই। তো এই গাড়িটার টেলগেটটা হচ্ছে পাওয়ার। এই সাইডে এখানে বাটন আছে দুইটা, একটা দিলে ওপেন হয়, আরেকটা দিলে ক্লোজ হয়। যেহেতু এটা 7 সিটার, পিছনের সিটগুলো আপরাইট অবস্থায় আছে, তারপরও এখানে একটা ডিসেন্ট স্টোরেজ আছে। আপনি চাইলে, যেহেতু এই হাইটটা অনেক লম্বা, তো ভার্টিক্যাল যে কোনো সুটকেস আপনারা রাখতে পারবেন এভাবে। এছাড়া নিচে অনেক ডিপ একটা জায়গা আছে, স্পেয়ার হুইল রাখার পরেও আশেপাশে কিছু ছোট ছোট মালামাল স্টোর করতে পারবেন। এই গাড়িটাতে স্পেয়ার হুইল আসে নাই, লিক রিপেয়ার কিট আসছে। এটা হচ্ছে এখানে রাখা। 100 ভোল্টের 1500 ওয়াটের একটা পাওয়ার আউটলেট আছে, এটা দিয়ে ফ্রিজ, ওভেন অনেক কিছু চালাতে পারবেন। পিছনের এই সিটগুলো খেয়াল করেন, এগুলো চাইলে সোজা ফোল্ড করতে পারবেন। তো এখানে যে হেড রেস্টটা আছে এটা খুলতে হবে। এটা সুন্দর করে রাখার জন্য এখানে আরেকটা অপশান আছে। এই যে সিটগুলা, এটা আপনারা চাইলে সামনে ফোল্ড করতে পারবেন, আবার চাইলে এই সাইডেও তুলে রাখতে পারবেন। আচ্ছা, এখানের মধ্যে এখন আর আগের মতো বেল্ট সিস্টেম নাই, খুব ইজিলি এটা ফিট হয়ে গেছে। এই পাশাটা আমি উঠাই দিই। মাঝখানের যে সিটগুলা, এগুলো আগে পিছে করতে পারবেন। মোট কথা আপনাদের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন। এই জন্যই এগুলোকে বলে এমপিভি বা মাল্টিপারপাস ভেহিকেল। ইঞ্জিন বেটে দেখাই। হুডের নিচে একটা আন্ডার কভার আছে, এটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না, রংটা ভালো থাকবে। এই ইঞ্জিনটা হচ্ছে 2ZR FX সিরিজের ইঞ্জিন, 1800 সিসি হাইব্রিড। গিয়ারবক্সটা হচ্ছে ইসিভিটি। তো এই পাওয়ার ট্রেনটা টয়োটার এত রিলায়েবল যে এইটা ওরা প্রিয়াসে, করলা সেডানে, করলা ক্রসে, নোয়া, ভক্সি, স্কোয়ার প্রায় সবখানে ইউজ করে। প্লাস এটা যেহেতু লেটেস্ট জেনারেশন, তো এইটার হাইব্রিডটাও একদম লেটেস্ট, EHEV, এবং এটা আরও বেশি এফিশিয়েন্ট। হাইব্রিড নোয়া, ভক্সি বা স্কোয়ার অথবা অ্যাকোয়া, এক্সিও এই গাড়িগুলোতে ব্রেক বুস্টার বা ব্রেক মডিউলের একটা সমস্যা আমাদের দেশে আমরা ফেস করি। এটার কারণ হচ্ছে গাড়িগুলো তো জেডিএম বা জাপানিজ মার্কেটের জন্য বানায়, তো ওইখানে আমাদের মতো এত ব্রেক করা লাগে না। আমাদের এখানে যেহেতু এরকম স্টপ অ্যান্ড গো ট্রাফিক, এখানে আমরা প্রচুর ব্রেক করতে হয়, তো এই কারণে ওগুলো মাঝে মাঝে সমস্যা করে। 17, 18, 19 সালের যেই নোয়া ভক্সিগুলা, ওগুলার এই প্রবলেমটা আমি অনেক জায়গায় শুনছি, মোটামুটি কমন। কিন্তু এই জেনারেশনে এই শেপে এটা আমি এখন পর্যন্ত শুনি নাই। আপনারা যদি কেউ এই জেনারেশনটা ইউজ করেন এবং ব্রেকের কোনো সমস্যা ফেস করে থাকেন, কমেন্টে জানাতে পারেন। আর এছাড়া এই সমস্যাটা অনেকটা মাইলেজের সাথে রিলেটেড। যেমন এই গাড়িটা 4.5 পয়েন্ট, 16,000 কিলোমিটার চলা। তো এটাতে ইনশাল্লাহ এই সমস্যাটা আসতে অনেক দেরি আছে। এই গাড়িটা 1800 সিসি হওয়া সত্ত্বেও এটার AIT 30,000 টাকা। কারণ এই এমপিভি সেগমেন্টের গাড়িগুলা 1800 সিসি হোক আর 18,000 সিসি হোক, এটার AIT 30,000 টাকা। আমি সবসময় বলি, এখনও বলবো, প্রপার 7 সিটার বলতে আমি এই টাইপের গাড়িগুলোকেই বুঝি। এসইভিগুলা বড় হোক ছোট হোক, একদম পিছনে সিটে আসলে ওইভাবে বসা যায় না, কিন্তু এটা একদম পারফেক্ট। মানে এটা না, মানে এই ক্যাটাগরির গাড়ি। এই যে এখানে দুইটা সিট আছে, এই গাড়িতে বেসিক্যালি সিটিং অপশনটা ওনারা রাখছে সামনে 2, মাঝখানে 2, দুইটা ক্যাপ্টেন সিট, আর একদম পিছনে 3। এই যে 3টা হেডরেস্ট। তো সিটগুলো খুবই কমফোর্টেবল, লেদার, এবং সিলিং হাইটটা খেয়াল করেন। যে কোনো গাড়িতে যদি সিলিংটা আপনার মাথার কাছাকাছি থাকে, তখন আপনার একটু কনজাস্টেড বা একটু সাফোকেটেড লাগবে। হইতে পারে আপনি সিলিংয়ে বাড়ি খাবেন না, কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। কিন্তু এখানে দেখেন অনেক জায়গা, এবং পিছনে 2 জন বসে এখানে রাজার হালে চলতে পারবেন। এসি ভেন্ট আছে, এখানে 2টা স্পিকার আছে, গ্র্যাব রেইল আছে। এই উইন্ডোটা অনেক বড়, মানে লং ড্রাইভে গেলে বা আরামের জন্য এমপিভির উপরে আমার মতে কিছু নাই। মাঝখানের সিটটা সুপার কমফোর্টেবল, অসাধারণ। আমি তো গাড়ি চালাতে পছন্দ করি, তো আমি যদি নর্মালি
গাড়ি না চালাই, প্যাসেঞ্জার হিসেবে চলতে চাই, তাহলে আমি এই টাইপের গাড়িতে উঠবো, মানে এমপিভি। খুবই আরামদায়ক, আর হুইল বেজ অনেক বড়। তো মাঝখানের সিটগুলা একেবারে মানে আমার মানে কোমর ফ্রেন্ডলি, অসাধারণ কমফোর্ট। এই দুটাকে বলে ক্যাপ্টেন সিট। এই যে এখানে আরাম করে হাত রাখতে পারবেন। এছাড়া এই সিটগুলো আপনি টিল করতে পারবেন, আগে পিছে করতে পারবেন। প্লাস এই গাড়িটাতে একটা খুবই ইউজফুল ফিচার আছে, লেগ রেস্ট আছে, মানে অন্যরকম, অনেক 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 আরাম। এসি ভেন্ট আছে, এই এসি ভেন্টও আমার এখন আমার কাজে লাগতেছে। তো আমি এই জন্যই শুরুতে যেটা বলতেছিলাম, যদি আমি গাড়িতে বসে থাকি, প্যাসেঞ্জার হিসেবে চলতে চাই, আমি এমপিভিতে এরকম মাঝের সিটে বসবো। মাঝখানের যে এই জায়গাটা, এটা দিয়েও কিন্তু পিছনে যাইতে পারবেন। যদি ছোট বাচ্চা থাকে, ওরা ইজিলি কিছুক্ষণ পিছনে যায়, আপনাকে পিছন থেকে জ্বালাবে, আবার এখান থেকে সামনে এসে জ্বালাবে। তো এটা ওদের জন্য অনেক ইজি। আমিও এখান দিয়ে আসা যাওয়া করতে পারবো। এখানে একটা স্টোরেজ আছে, সামনে 2টা কাপ হোল্ডার, পিছনে 2টা কাপ হোল্ডার। এটা থার্ড রোর জন্য 2টা USB-C চার্জিং পোর্ট আছে। এখানে একটা ভালো স্টোরেজ আছে, এখানে মোবাইল আরামসে রাখতে পারবেন। ডোরে এখানে আরেকটা ইউজফুল ফিচার আছে, যদিও এখানে প্রাইভেসি উইন্ডো আছে, এছাড়া একটা কার্টেনও আছে। আর ডোরের এখানে একটা কাপ হোল্ডার আছে। এখানে এসি 100 ভোল্টের 1500 ওয়াটের পাওয়ার আউটলেট আছে পিছেটার মতো, তার মানে পিছনে একটা আছে, এই মাঝের রোতে একটা আছে। দুই পাশে সিটে 2টা ফাইল হোল্ডার আছে। আর এখানে ম্যাক্স 4 কেজি পর্যন্ত একটা হুক আছে। এখানে আপনার 4 কেজি পর্যন্ত বিভিন্ন মালামাল ঝুলাই নিয়ে যেতে পারবেন। আর এই গাড়িতে আরেকটা জিনিস ইউনিক আসছে, বিশাল বড় একটা মনিটর আছে। আর উপরে এসি টাচ কন্ট্রোলগুলা সফট টাচ, মানে এটাই হাইয়েস্ট। এবং এখানে পিছনের 2টা সিটের সিট হিটিং অপশানটা আছে। আমার আসলে সামনে সিটে যেতে খুব একটা ইচ্ছা করতেছে না, কিন্তু আপনাদের জন্য এখন সামনে যেয়ে দেখতে হবে। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই, বিশাল বড় ওপেনিং। ড্রাইভার সিটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ম্যানুয়াল। উঠে বসি, প্রথমে বলি সিটটা অনেক কমফোর্টেবল, মাঝের সিটের মতো, বেশ আরামদায়ক। প্লাস এখানে যেই আর্মরেস্টটা আছে, এটা খুবই কাজের। যদিও গাড়ি চালানোর সময় আমি এভাবে চালাই, এভাবে হাত রাখি, কিন্তু এই একটা এক্সট্রা সাপোর্ট যখন আপনি অনেকক্ষণ গাড়ি চালাবেন তখন দেখবেন যে অনেক কাজে লাগে। ড্রাইভার ডোরের উপরের এই পোর্শনটুকু লেদার, নিচে মাঝখানে একটা ম্যাট ব্ল্যাক পার্টের মতো উইন্ডোর কন্ট্রোলগুলা, একটা সিলভার একটা অ্যাকসেন্ট আছে। এই পাশে যে স্টোরেজটা, এটা ছোট পকেটের মতো, ছোটোখাটো আইটেম রাখতে পারবেন। নিচে একটা কাপ হোল্ডার, তারপরে আরেকটা বড় স্টোরেজ, আবার নিচে আরেকটা স্টোরেজ, মানে স্টোরেজের অভাব নাই। ডান পাশের নিচে পাওয়ার ডোর অফ, এটা হচ্ছে মাঝের যে 2টা ডোর, এগুলা পাওয়ার, ওইটার পাওয়ার মেকানিজমটা অন অফ করতে পারবেন। এই লেখা সাইনটা হচ্ছে অটো হেডলাইটের। আর নিচে হচ্ছে এসি 100 ভোল্ট, ওই যেটা বললাম মাঝখানের এবং পিছনের যেই 100 ভোল্টের যে পাওয়ার আউটলেট, ওইটা পাওয়ার অন অফ করতে পারবেন এটা দিয়ে। ডান পাশে উপরে একটা কাপ হোল্ডার আছে, এটা অনেক ইউজফুল। এই যে এরকম দুই পাশে 2টা, মাঝখানে যে সিলভার লাইনিংটা, এটা 2 সাইডে আছে, দরজাতে আছে, ডোরের নবে আছে, দেখতে ভালো লাগতেছে। স্টিয়ারিংটা খেয়াল করেন, স্টিয়ারিংটার লেদারটা খুবই সফট, দেখতে সুন্দর, গ্রিপি, চালাতে ভালো লাগার কথা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই জেনারেশন বা এই শেপের ভক্সিতে এই জীবনের প্রথম উঠছি, তো এইটা ইনশাল্লাহ চালাতে ভালো হওয়ার কথা। বাম পাশের কন্ট্রোলগুলা আপনারা ভয়েস কমান্ড, ভলিউম এগুলোর জন্য ইউজ করতে পারবেন। আর ডান পাশে ক্রুজ কন্ট্রোল আছে, যেটা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ট্রেসিং অ্যাসিস্ট থেকে শুরু করে টয়োটা সেফটি সেন্সের সবগুলা ফিচার এই গাড়িতে আছে। আর মাঝখানের যে ডিসপ্লেটা ড্রাইভার, এটা ডিজিটাল, অনেক ব্রাইট। ডান পাশের লিভারটা হচ্ছে ইন্ডিকেটর এবং হেডলাইট, আর বাম পাশেটা হচ্ছে ওয়াইপারের জন্য। এই গাড়িতে অটো রেইন সেন্সিং ওয়াইপার আছে। আর পাওয়ার বাটনটা খেয়াল করেন, একদম উপরে, একদম ভিজিবল। অনেক সময় এই পাওয়ার বাটনটা কেউ, মানে অনেক ম্যানুফ্যাকচারার এখান দিয়ে লুকায় রাখে, অনেকে এখান দিয়ে লুকায় রাখে, কিন্তু এটা খুবই ভিজিবল, ইজি। এই ডিসপ্লেটা একটা পিয়ানো ব্ল্যাক হাউজিংয়ের মধ্যে, দেখতে সুন্দর। ড্যাশবোর্ডের এই পোর্শনগুলো হচ্ছে লেদার এবং ব্লু একটা স্টিচ আছে। খেয়াল করেন এই পাশেও ভালো স্টোরেজ আছে। এসির কন্ট্রোলগুলো এখানে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, এবং সামনের 2টা সিটেও সিট হিটিং অপশানটা আছে। আর নিচে পি লেখা যে বাটনটা, এটা হচ্ছে ওই যেটা বলছিলাম অটো পার্কিং করবে, যে কারণে যে সামনে পিছনে 6টা করে সেন্সার। আর ভিউ লেখা যেটা, এটা দিলে আপনার এই 360 ক্যামেরাটা চালু হয়ে যাবে। এই পাশে বড় একটা স্টোরেজ আছে, এটা আবার খোলা যায়। দেখি তো এই অবস্থাতে ফোন রাখা যায় কি না। হ্যাঁ, ফোন রাখা যায়। আবার এটা চাইলে
উঠায় নিয়ে আসলে ভিতরে এখন আরও ডিপ একটা স্টোরেজ হয়েছে এবং একটা USB-C এবং USB-A চার্জিং পোর্ট আছে। পার্কিং বাটনটার পরে হচ্ছে হোল্ড লেখা যায়, বাটনটা হচ্ছে ব্রেক হোল্ড। ব্রেক হোল্ড খুবই কাজের একটা ফিচার। এটা যদি অন থাকে তখন আপনি কোনো একটা জায়গায় যখন দাঁড়াবেন তখন কিন্তু আপনার ব্রেক পেডালটা প্রেস করে রাখা লাগবে না, গাড়িটা নিজে থেকেই হোল্ড করে রাখবে। যখন আপনি আবার চলতে চাইবেন তখন অ্যাক্সিলারেটর দিলে গাড়িটা আগাবে। ড্রাইভ মোড হচ্ছে নর্মাল, ইকো, পাওয়ার। এরপর হচ্ছে ইভি মোড। ইভি মোডে গাড়িটা বেশি টাইম ব্যাটারিতে রাখার চেষ্টা করবে। আর অফ লাইক বাটন হচ্ছে ট্র্যাকশন অন অফের সুইচ। নিচে একটা HDMI পোর্ট আছে, সম্ভবত এই যে মাঝের যে মনিটরটা ওইটার জন্য। নিচে আরেকটা স্টোরেজ আছে, এখানে 2টা কাপ হোল্ডার, আর মাঝের এই স্টোরেজটাও ডিসেন্ট। উপরে 2 পাশের ডোর, মাঝখানের ডোরগুলা ওপেন আর ক্লোজের অপশনগুলা, আর মাঝখানের রুম লাইটগুলো হচ্ছে LED। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন। আমি একদম পিছনে বসছি, আমার এই পাশে একজন, এই পাশে একজন, এবং এই যে এখানে আরও 2জন আছে, আর সামনে তো 2জন আছেই। এই সিটগুলো কিন্তু আমরা আগায় দিয়ে রাখিনি, খেয়াল করেন ওনাদের পায়ের সামনে একতলা বিল্ডিং তোলা যাবে, তো ওনারাও অনেক আরামে আছে। তা আমি মাঝখানে বসছি, যেটা সবচেয়ে কম কমফোর্টেবল হওয়া উচিত। আমার এখানে দেখেন এখনও গ্যাপ আছে, এবং এই যে ওনার হাইট কত ভাই? 5 ফিট 10 ইঞ্চ। আচ্ছা, উনি হচ্ছে 5 ফিট 10, আমি 5 ফিট 7, তুমি 5 ফিট 3-4। মাইক্রোফোনে যেন বেশি উইন্ড নয়েজ না আসে এই জন্য আমরা এসির যেই ব্লোয়ার এটা একদম লো দিয়ে রাখছি। বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, গাড়ির কালারটা ম্যাসিভ গ্রে, ডার্ক একটা কালার, তো হিট এগুলা ভালো মতোই অ্যাবজর্ব করে। তারপরও গাড়ির ভেতরে কমফোর্টেবল, মানে এনভায়রনমেন্টটা কমফোর্টেবল এবং ঠান্ডা আছে। তো আমাদের ড্রাইভারটা একটু স্পিডে চালাইতেছে। মাইক্রো ড্রাইভার এরকমই হয়। এই যে ভাঙা রাস্তাগুলো শুরু হয়েছে, এখন এখান দিয়ে যাব। তো এই গাড়িটা এই যে 7 জনে চলতেছি না, আমি যে জায়গায় বসছি এই জায়গাটা শক্ত, মানে পিছনের এই 2 সিট এর মাঝে আমি বসছি। আপনাদের সিট কি শক্ত নাকি নরম? না, নরম আছে, কমফোর্টেবল। নরম, হ্যাঁ, ওই 2 সাইডে নরম থাকবে। আমি যে জায়গায় বসছি এই জায়গাটা লেদার, এই জায়গাটা একটু শক্ত। কিন্তু এই যে, আর আমার তো সিরিয়াস ব্যাক পেন, যারা রেগুলার ভিডিও দেখেন জানেন। কিন্তু এই যে ভাঙা জায়গাগুলো যে পার হচ্ছে, ড্রাইভারটা একটু স্পোর্টি, কিন্তু তারপর খুব একটা খারাপ লাগতেছে না। আর এই যে এই পাশে যেই ইয়েটা ছিল এটা উঠাই দিলে আমরা যে পিছনে থার্ড রো যারা, এখানে কাপ হোল্ডারে জিনিসপত্র রাখতে পারবো। আর এই যে এই পাশেও 2টা কাপ হোল্ডার আছে, এই পাশে এখানে একটা কাপ হোল্ডার, এখানে 2টা কাপ হোল্ডার। বুঝলাম না, ডান পাশের মানুষের জন্য একটা, বাম পাশে 2টা। আমি এখন মাঝের সিটে যাব, যে আমি মাঝখানে চলে যাচ্ছি। ভাই আপনার নাম একটু। এই সিটটা অনেক আরামদায়ক, এটা সারপ্রাইজিং না? এখন আমরা এখান থেকে ইউটার্ন নিব। আমরা কিন্তু এখন একটা সিঙ্গেল লেনের রাস্তায় আছি ভাই, একদম এটা ঘেঁষে ইউটার্ন নেন। যদিও অনেক বড় গাড়ি, তারপরে আমি দেখতে চাই যে টার্নিং রেডিয়াসটা কেমন। এই যে গাড়ি ঘুরে গেল, মানে এমপিভি গাড়িগুলো আমি এমনি পছন্দ করি না, সাইজ অনেক বড়। কিন্তু দেখেন যেসব জায়গায় দরকার, যেমন টার্নিং রেডিয়াসটা খুব ভালো, সিঙ্গেল লেনের একটা রাস্তা থেকে মানে ইউটার্নটা নিচে একদম ডিভাইডার ঘেঁষে আবার মানে আরামসে এই পাশে চলে আসতে পারছি। এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণ ভাঙা, আমরা আল্লাহর রহমতে বাটি ছাড়াই যাইতে পারতেছি এবং খুব একটা খারাপ লাগতেছে না, স্কুলগুলো খুবই কমফোর্টেবল। ওভারঅল প্যাসেঞ্জার ইমপ্রেশনে যদি আমি সামারি করি, এই গাড়িগুলো প্যাসেঞ্জার কার, 100% প্যাসেঞ্জার কার। আর আগে যে নোয়াগুলো ছিল, নোয়া DX বা পুরোনো মডেলের যে মাইক্রোগুলো, ওগুলোকে অনেকে মাল টানার গাড়ি বলতো। এগুলা ভাই মাল টানার গাড়ি না, এগুলা রিয়েল প্যাসেঞ্জার কার এবং খুবই কমফোর্টেবল কার। সিটি ইউজ, হাইওয়ে ইউজ, যেই কোনো ইউজ কেসে আপনারা এই গাড়িটা ইউজ করতে পারবেন। এই গাড়িটা আসলে এরকম যে আপনি আগে কিনবেন, এরপরে আপনার পারপাস অনুযায়ী গাড়িটা আপনার সাথে অ্যাডাপ্ট করে নেবে। ড্রাইভিং ইমপ্রেশন, এই যে আমার 360 ক্যামেরা, এবং খেয়াল করেন এই যে এখানে অগমেন্টেড, মানে গাড়ির নিচে যেটা এক্স্যাক্টলি আন্ডার চ্যাসিস ওইটাও দেখা যাচ্ছে। তো এটা খুবই ইউজফুল। সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল, আর স্টিয়ারিং ফিলটা বেশ ভালো, সুন্দর সাসপেনশন। সামনের টার্নটা একটু জোরে নিব, যদিও এটা জোরে নেওয়ার দরকার নেই, জাস্ট এমনি একটু হ্যান্ডলিংটা দেখার জন্য। মানে খুবই কন্ট্রোলড,
মানে এত বড় একটা গাড়ি, আমি আগেই বলছি ওই যে ইঞ্জিনের প্লেসমেন্ট বলেন, সাসপেনশনের যে আইটেমগুলো নতুন গাড়িগুলোতে এগুলো অনেক ভালো হয়। তো এই কারণে আপনার হ্যান্ডলিংটা খুবই ভালো। এই যে স্পট মোডে রেড হয়ে গেল। গাড়ি কিন্তু আমি এসি বন্ধ করতেছি না, যে এসি চলতেছে এবং আমরা গাড়িতে 7 জন। সাতজন নিয়ে অলমোস্ট 100 উঠে গেছে এবং গাড়িটার ব্রেকেও খুব ইজিলি কন্ট্রোল করা যাইতেছে। সাসপেনশন টেস্ট শুরু। আজকে কিন্তু আমি আসলে এখানে অনেক জোরে যেতে পারবো না, কারণ এই গাড়িগুলো এমনিতে একটু লো হয়, প্লাস এখানে ফুললি লোডেড। তো আমি আজকে একটু দেখে শুনে এই গর্তগুলো পার হব, কিন্তু এরপরও আর কি সাসপেনশনের ফিডব্যাকটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশাল বড় গর্ত। এখন একটু নর্মাল স্পিডে যাইতেছি। খুবই আরামদায়ক সাসপেনশন, খুবই আরামদায়ক। এই গাড়িগুলো নিয়ে হাইওয়েতে গেলে মানে ক্লান্তি লাগবে না। আচ্ছা, আমি আজকে এক কাজ করি, আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমি যেই জায়গাগুলোতে যাই এই জায়গাগুলো কতটুকু খারাপ। এই যে খেয়াল করেন, ভয়ঙ্কর রকমের ভাঙা, এবং এই গাড়িটা কিন্তু অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কম। এই এতক্ষণ যে যতটুকু ভাঙায় চালাইলাম, এই তোমাদের কি কোনো সমস্যা হয়েছে পিছনে? আর এই মাঝখানে তো এটা বস সিট, এটা সমস্যার কথা না। আমি নর্মালি যখন উঁচা গাড়িগুলো নিয়ে আসি তখন এখানে একদম জাস্ট লাফাইতে লাফাইতে যাই। তো আজকে এই গাড়িটা আমি এভাবে যাব না, কিন্তু তাই বলে যে একেবারে আসতে যাচ্ছি, চলতেছে না, ওইরকম ফিল কিন্তু নাই। 300 ফিটের বড় রোডে উঠতেছি। ভিজিবিলিটি অসাধারণ, মানে উঁচা গাড়িগুলো কিন্তু চালাইতে খুবই সহজ। মানে বাইরে থেকে যারা নতুন গাড়ি চালান তাদেরকে বলতেছি, অথবা যারা কখনো এমপিভি চালান নাই তাদের জন্যও বলতেছি, বাইরে থেকে যখন গাড়িগুলো আমরা দেখি যে মাইক্রো বা এই যে নোয়া ভক্সি, এগুলো অনেক বড়, এগুলো চালাইতে কষ্ট হবে। আসলে চালাইতে কোনো কষ্ট হবে না, চালাইতে খুবই ইজি। খালি সাইজটার জন্য আপনার ছোট গাড়ি যেই জায়গাতে ইজিলি মুভ করতে পারবে, ওইটাই বড় গাড়ির সাইজ অনুযায়ী আপনাকে ম্যানেজ করতে হবে, কিন্তু চালাইতে কষ্ট না। মানে মাপ বুঝতে খুবই ইজি নোয়া বা উঁচা গাড়ি। এমনকি আপনি যদি কোনোদিন বড় বাস চালান, দেখবেন যে বাস চালানো সহজ। ফিউল এফিসিয়েন্সির ক্ষেত্রে এই গাড়িগুলোতে যেমন আমি এখন 11.7 কিলোমিটার পার লিটার দেখতেছি। তো ঢাকাতে আপনার 10, 12, 14 আশা করতে পারেন, আর হাইওয়েতে 18, 20। এটা ডিপেন্ড করে আসলে রোড কন্ডিশন, ট্রাফিক কন্ডিশন, ড্রাইভারের ড্রাইভিং স্টাইল, অনেক কিছুর উপর। এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন দিলাম, কিন্তু এই গাড়িগুলো খুবই এফিশিয়েন্ট। এই যে ওনারা কেজদের জন্য দাঁড়ায় আছে, আমি স্পিড লিমিটের মধ্যে আছি। আমি এখন 70-তে আছি, আমার গাড়ি ফুললি লোডেড। এখন এই কার্ভটা যাব। বডি রোল একদমই নাই, মানে একটা এমপিভি বা মাইক্রোর ক্ষেত্রে আমি বলতেছি বডি রোল একদমই নাই, কিন্তু এটাই বাস্তব। আপনারা যদি কখনো এই টাইপের গাড়ি চালান আপনারা ব্যাপারটা বুঝবেন। আর যদি অলরেডি কোনো ইউজার থেকে থাকেন এই জেনারেশনের ভক্সি, তো আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের বডি রোল বা হ্যান্ডলিংটার ফিলিংটা কীরকম। ব্রেকিংটাও কিন্তু অনেক ভালো, 4 ডিস্ক ব্রেক, এবং ফুললি লোডেড অবস্থাতেও ব্রেকটা খুব ভালো পারফর্ম করতেছে। যদিও আমি অল্প কিছুক্ষণ ধরেই চালাচ্ছি, হাইওয়েতে গেলে বা ঘন্টা পর ঘন্টা গেলে তখন হচ্ছে ব্রেকটা ফেড হয় কি না বা গরম হয়ে যায় কি না, ওইটা আসলে বলতে পারতেছি না। কিন্তু আগের অন্য যে গাড়িগুলা আগের জেনারেশনের, ওগুলোর অনুযায়ী বলতে পারি যে এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেমটা বেশ ভালো। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনে যদি আমি সামারি করি, গাড়িটার সিট খুবই কমফোর্টেবল, স্টিয়ারিং রেসপন্স, ব্রেকিং, অ্যাক্সেলারেশন এই টাইপের গাড়ির জন্য পারফেক্ট। সবশেষে বলতে চাই, এই গাড়িটা সবার জন্য। আমি রিপিট করি, এই গাড়িটার ইউজ কেস হচ্ছে এরকম যে আপনি আগে গাড়িটা কিনবেন,
কেনার পরে আপনার ইউজ কেস অনুযায়ী গাড়িটা ফিট হয়ে যাবে, এই জন্যই এটা মাল্টিপারপাস ভেহিকেল। সিটের কমফোর্ট বলেন, সাসপেনশন বলেন, ফ্যান্টাস্টিক। গাড়িটা খুবই প্র্যাকটিক্যাল, ফিউল এফিশিয়েন্ট এবং স্টাইলিশ, দেখতে সুন্দর। যেহেতু আজকে আমি প্রমাণ করলাম যে 7 জন নিয়ে চালাইছি এবং যথেষ্ট ভাঙা রাস্তা দিয়ে গেছি, কিন্তু নিচে কোথাও লাগে নাই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি একদমই না লাগে, হাই স্পেসার বা বাটি লাগায়ে গাড়ির কমফোর্ট এবং হ্যান্ডলিং নষ্ট করেন না। তো আমি এখন এটার SH রেটিং দিব। এক্সটেরিয়র ডিজাইনে আমি এটাকে দিচ্ছি 8, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশে আমি এটাকে দিচ্ছি 8.5, ড্রাইভিং ইমপ্রেশনে আমি এটাকে দিচ্ছি 8.5, আর প্যাসেঞ্জার রাইড কমফোর্টে আমি এটাকে দিচ্ছি 8.5। ওভারঅল SH রেটিং ভক্সি SZ প্যাকেজে আসতেছে 8.375। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।